দেশে করোনা সংক্রমণের 12 সপ্তাহে একদিনে সর্বোচ্চ 28 জনের মৃতের সংখ্যা ছাড়ালো 600। নতুন শনাক্ত 1764 জন। কমেছে পরীক্ষা অনুপাতে শনাক্তের হার। করোনাকালীন বাস ভাড়া দ্বিগুণ বাড়ানোর সুপারিশ বিআরটি এর। যাত্রী নেওয়া যাবে অর্ধেক সিটে। ট্রেনের টিকিট মিলবে অনলাইনে। লঞ্চে ওঠা যাবে না মাস্ক ছাড়া। কর্মস্থলে ফিরতে সড়ক পথে ঢাকামুখী মানুষের ঢল। ফেরিতে উপচে পড়া ভিড়, নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। আগামীকাল থেকে মুসল্লিদের জন্য খুলে দেয়া হচ্ছে মদিনার পবিত্র মসজিদে নববী। স্বাভাবিক জীবনে ফিরছে সৌদি আরব। এবং পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসল 30তম স্প্যান, আর বাকি 11টি। দৃশ্যমান 4.5 কিলোমিটার সেতু। প্রতিকূলতা সামলে পরিকল্পনা মোতাবেকে চলছে কাজ। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। একদিনে সর্বোচ্চ 28 জনের মৃত্যুর রেকর্ডে কোভিড-19 শনাক্তের 12তম সপ্তাহ পার করল বাংলাদেশ। তবে কমেছে নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার। কর্মস্থল খুলে দেওয়ার আগের দিনে স্বাস্থ্য বুলেটিনে সব স্থাপনা ও প্রতিষ্ঠানে হাত ধোয়া, শারীরিক দূরত্ব বজায় রাখা, থার্মোমিটার ও জীবাণুনাশক ব্যবহার নিশ্চিতের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কোভিড-19 সংক্রমণের 12তম সপ্তাহ শেষে দেশে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে 600। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 28 জন এবং এ পর্যন্ত মৃত্যু 610 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.37%। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় 9,987 জনের নমুনা পরীক্ষায় কোভিড-19 শনাক্ত হন 1,764 জন। নমুনা পরীক্ষার বিপরীতে এ হার 17.66%। আগের দিন যা ছিল 22.33%। মারা গেছেন রেকর্ড 28 জন। আরও 360 জন সুস্থ হয়ে ওঠায় মোট কোভিড জয়ীর সংখ্যা দাঁড়ালো 9,375 জন। বর্তমানে আইসোলেশন আছেন 5,529 জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 2,890 জন। রোববার থেকে অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরছে জনচলাচল আর কর্মপরিবেশ। তাই স্বাস্থ্য বুলেটিনের শুরুতেই সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধে দেওয়া হয় প্রয়োজনীয় নির্দেশনা। প্রতিটি স্থাপনা ও প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক ও ব্যবস্থাপকগণ আবশ্যিকভাবে আপনার প্রতিষ্ঠানে থাকতে হবে। যেমন হাত ধোয়ার ব্যবস্থা, দূরত্ব বজায় রাখার ব্যবস্থা, থার্মোমিটার থাকা এবং যথেষ্ট পরিমাণে জীবাণুনাশক ব্যবহারের সুবিধা থাকা। মাস্ক ব্যবহার না করলে জরিমানারও হুঁশিয়ারি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আপনি কাজে বেরোবেন, আপনাকে নিজেকে সুরক্ষিত করে বেরোবেন। অবশ্যই মাস্ক পরা অত্যাবশ্যক এবং জরুরি। মাস্ক না পরলে আপনি অনেক ক্ষেত্রে জরিমানার সম্মুখীন হতে পারেন। নতুন করে ঢাকায় আরও একটি ল্যাব যুক্ত হওয়ায় দেশে এখন কোভিড-19 শনাক্তে মোট পরীক্ষা কেন্দ্র দাঁড়িয়েছে 50টি। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী আজহার লিমন। আমন্ত্রণ। আজকের বিশ্লেষণে করোনা সংকটের 84তম দিনে সর্বোচ্চ সংখ্যক রোগী মৃত্যুবরণ করেছেন। আজ মৃত্যুবরণ করেছেন 28 জন রোগী। মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল 600। মোট রোগীর সংখ্যা 45,000 ছুঁই। আজকের বিশ্লেষণে তুলে ধরব করোনার পরিস্থিতির তুলনামূলক নানা চিত্র। শুরুতেই গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। গেল 24 ঘন্টায় পরীক্ষা করা হয়েছে 9,927 জনের নমুনা, যাদের মধ্যে 1,764 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা গেল 24 ঘন্টায় 28 জন। মোট মৃতের সংখ্যা 610 জন। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 307 জন। মোট সুস্থ হলেন 9,322 জন। দেখে নেব গেল 2 মাসের সংক্রমণ প্রবণতার চিত্র। দেশে সংক্রমণ শুরু হবার পর আজ প্রায় 3 মাস ছুঁই। সংক্রমণ শুরু হওয়ার 1 মাসের মাথায় 8 এপ্রিল রোগীর সংখ্যা ছিল 218 জন। এর পরের 1 মাস অর্থাৎ 8 মে আমরা দেখতে পাচ্ছি যে রোগীর সংখ্যা ছিল 13,134 জন। 30 মে রোগীর সংখ্যা 44,608 জন, যা প্রায় তার আগের মাসের প্রায় 200 গুণ বেশি। ঈদের পর দিন বাদে 6 দিনই কিন্তু 1,500-এরও বেশি রোগী শনাক্ত হয়েছে। 29 মে শনাক্ত হয়েছিল 2,500-এরও বেশি রোগী। এদিন শনাক্তের হার ছিল 22.3
3.3%। আজ আমরা দেখছি যে 1764 জন এবং শনাক্তের হারটাও কিন্তু আমরা কম দেখছি 17.66%। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল মালদ্বীপে 2000-এর নিচে রোগী রয়েছে, মৃতের সংখ্যাও 10 জনের কম। ভুটানে কোনো রোগী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি। আমরা বাকি যে 5টি দেশ, সেই বাকি 5টি দেশের শনাক্তের হারটা একটু বিশ্লেষণ করতে চাই। আমরা দেখছি যে ভারতে 5 জনের দেহে করোনা শনাক্ত হচ্ছে। এ পর্যন্ত তারা টেস্ট করেছে 36,11,599 জনের নমুনা, যাদের মধ্যে তারা করোনা পজিটিভ পেয়েছে 1,73,763 জনের। পাকিস্তানে আমরা দেখছি যে প্রতি 100 জনে তারা রোগী পাচ্ছে 12 জনের বেশি। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রতি 100 জনে রোগী পাওয়া যাচ্ছে 15 জন। আফগানিস্তানে আমরা দেখছি অস্বাভাবিক, এখানে প্রতি 100 জনকে পরীক্ষা করে 38 জনের বেশি রোগী শনাক্ত হচ্ছে। সব থেকে আক্রান্ত যে দেশগুলো রয়েছে দক্ষিণ এশিয়ার 5টি দেশ, এই 5টি দেশের মধ্যে মৃতের হার সব থেকে কম শ্রীলঙ্কায়, এবং তারপরই কিন্তু মৃতের হার কম বাংলাদেশে। তো এই ছিল আজকের বিশ্লেষণে। করোনাকালীন বাস ভাড়া দ্বিগুণ বাড়ানোর সুপারিশ করেছে বিআরটিএ। যাত্রী বহন করা যাবে অর্ধেক সিটে। এদিকে আগামীকাল থেকে চালু হতে যাওয়া 8 জোড়া আন্তনগর ট্রেনেও অর্ধেক টিকিট বিক্রি হবে, তবে অনলাইনে ছাড়া টিকিট মিলবে না। আর লঞ্চে উঠতে দেয়া হবে না মাস্ক ছাড়া। 2 মাসের অচলাবস্থা ভেঙে আবারও সচল হচ্ছে দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থা। রোববার থেকে 8 জোড়া ট্রেনের মাধ্যমে উন্মুক্ত হচ্ছে রেলপথ। শনিবার দুপুরে রেল ভবনে ট্রেন চলাচলের বিস্তারিত তুলে ধরে ব্রিফ করেন রেলমন্ত্রী। তিনি জানান, অনলাইনে টিকিট কাটতে হবে, ট্রেনে থাকবে না কোনো খাবার সার্ভিস, অবশ্যই পরতে হবে মাস্ক। একটা ট্রেনের যদি ক্যাপাসিটি হয় আপনার 500 সিটের, তাহলে সেখানে আমরা 250 সিট বিক্রি করব। পরীক্ষামূলক, যেটা সরকারও দেখছে আগামী 15 জুন পর্যন্ত কি অবস্থাটা দাঁড়ায় গণপরিবহন চলার ফলে। এবং সরকার তো সবসময় চায় যে একটি দেশ স্বাভাবিক অবস্থায় চলুক, এই অস্বাভাবিক অবস্থা তো কেউ কামনা করে না। রেল যেহেতু আমাদের সরকারি প্রতিষ্ঠান, কাজে সরকারি সিদ্ধান্ত ব্যতি রেখে আমরা রেলের ভাড়া বাড়াতে পারি না। কাজে এই মুহূর্তে আমরা সেই চিন্তা করছি না, আমরা রেলের ভাড়া যা আছে তাই থাকবে। এদিকে সরকারি নির্দেশে সোমবার থেকে মহাসড়কে বাস চালাতে বিআরটিএ কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছে মালিক পক্ষ। এ সময় সব পক্ষের মতামতের ভিত্তিতে বাসে অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে ভাড়া প্রায় দ্বিগুণ করার সুপারিশ আসে। 80% ভাড়া প্রতি প্যাসেঞ্জার, সাপোজ 20 জন যদি হয়, ওই 20 জনের উপরে 80% ভাড়া বৃদ্ধি হিসেবে নেওয়ার সুপারিশ করা হয়েছে আজকের মিটিং। এদিকে নৌপথে যাত্রী পরিবহনেও চলছে ব্যাপক প্রস্তুতি। সদরঘাটের সবগুলো গ্যাংওয়েতে জীবাণুনাশক টানেল বসানো হয়েছে। প্রত্যেকটি গেটের টিকিট কাউন্টারে দূরত্ব নিশ্চিত করতে রং দিয়ে চিহ্নিত করা হচ্ছে। এছাড়া লঞ্চে সামাজিক দূরত্ব মেনে যাত্রী পরিবহন তদারকিতে সক্রিয় থাকবে বিআইডব্লিউটি এর ভ্রাম্যমাণ আদালত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন। ফয়সাল, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সদরঘাটের 6 নম্বর পন্টুন, এবং এই পন্টুনের ওপরে কিন্তু মরিচার একটি আস্তরণ পড়ে রয়েছে। আপনি জানেন যে 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল, এবং সে কারণেই কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে। এবং আজ সকাল থেকেই জীবাণুনাশক ছিটিয়ে বা ঘষা মাজা করে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। আপনি জানেন যে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে লঞ্চ চলাচল শুরু হচ্ছে। আমরা সদরঘাটে এসে দেখেছি যে পন্টুনের সামনে যে যাত্রীদের দাঁড়ানোর জায়গা, সে প্রত্যেকটি জায়গায় কিন্তু লাল রঙের চতুর্ভুজ এঁকে দেওয়া হচ্ছে 3 ফিট দূরত্বে, যাতে যাত্রীরা এসে এই নির্দিষ্ট জায়গায় তারা দাঁড়াতে পারেন। এবং লঞ্চে ওঠা এবং নামার ক্ষেত্রেও কিন্তু ব্যাপকভাবে কড়াকড়ি আরোপ করা হবে, আমাদেরকে যেটি জানিয়েছেন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। এছাড়া মাস্ক ছাড়া কেউ সদরঘাটের গ্যাংওয়ে পার হয়ে আসতে পারবেন না, এবং মাস্ক ছাড়া কেউ লঞ্চে উঠতে পারবেন না। আপনি জানেন যে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হচ্ছে, এবং এই কারণেই কিন্তু সদরঘাট কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটি এর কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে মাস্ক ছাড়া কেউই আসলে ভ্রমণ করতে পারবেন না নদীপথে। আর এখানে স্বাস্থ্যবিধি দেখার জন্য বা স্বাস্থ্যবিধি মানানোর জন্য কিন্তু সবসময় ভ্রাম্যমাণ টিম কাজ করবে বিআইডব্লিউটি এর। তারা এখানে লক্ষ্য করবেন যে যারা স্বাস্থ্যবিধি মানছেন না বা যারা নিয়মকানুন মানছেন না, তাদেরকে কিন্তু নিবৃত্ত করা হবে ভ্রমণ থেকে। আর এখানে আমরা দেখেছি যে গ্যাংওয়ে দিয়ে ঢোকার সময় যে 14টি গ্যাংওয়ে রয়েছে সদরঘাটে, এখানে কিন্তু 6টি
জীবাণুনাশক টানেল বসানো হয়েছে এবং পর্যায়ক্রমে বাকিগুলোতে বসানো হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া ধুয়ে মুছে পরিষ্কার করার কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু জীবাণুনাশক ছেটানো হচ্ছে। যে পন্টন রয়েছে সদরঘাটের যে বিভিন্ন টার্মিনালের মুখ রয়েছে সেই প্রবেশ মুখগুলো থেকে শুরু করে সর্বত্র কিন্তু জীবাণুনাশক ছেটানো হয়েছে। অর্থাৎ বলা চলে যে পুরোপুরি প্রস্তুত রয়েছে এখন সদরঘাট লঞ্চ টার্মিনাল আগামীকাল থেকে যে লঞ্চের যাত্রী সেবা সেই যাত্রী সেবা নির্বিঘ্ন করতে। আর এখানে আমরা যেমনটা দেখছি যে এখানে কিন্তু বিভিন্ন সচেতনতামূলক কথাও বিভিন্ন জায়গায় লেখা রয়েছে যে কেউ যেন অপরিচ্ছন্ন অবস্থায় বা হাত না ধুয়ে কেউ প্রবেশ না করেন, এবং তারই অংশ হিসেবে কিন্তু আমরা দেখেছি সদরঘাটে ঢোকার ক্ষেত্রে প্রত্যেকটি গেটের মুখে কিন্তু প্রত্যেকটি প্রবেশদ্বারের মুখে কিন্তু সেখানে বেসিন এবং সাবানের ব্যবস্থা করা রয়েছে যাতে যাত্রীরা হাত ধুয়ে সদরঘাটের ভেতরে প্রবেশ করতে পারেন। তো বিভিন্নভাবেই কিন্তু এখানে সচেতনতামূলক যে কার্যক্রম সেটি গ্রহণ করা হয়েছে বিডব্লিউটি এর পক্ষ থেকে। তবে আগামীকাল লঞ্চ চলাচল চালু হলে তারপরে আসলে যেমনটা নির্দেশনা রয়েছে যে অধিক যাত্রী বহন করা যাবে না, অর্থাৎ অর্ধেক যাত্রী বহন করতে হবে। সেটি আসলে কতটুকু মানা যায় বা মানা সম্ভব হয় সেটি দেখার বিষয়। এতটুকুই ছিল ফয়সাল আমার কাছে সদরঘাট থেকে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। এদিকে কর্মস্থলে ফিরতে নৌ ও সড়ক পথে নেমেছে মানুষের ঢল। সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও মানিকগঞ্জের দৌলতদিয়া, পাচুরিয়া ঘাটের মতো ঢাকার প্রবেশ মুখগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে যেভাবে পারছেন ঢুকছেন রাজধানীতে। কয়েকদিনের মতো শনিবারও পাটুরিয়া, দৌলতদিয়া এবং কাঁঠালবাড়ির শিমুলিয়া নৌ রুটে রাজধানীমুখী মানুষের ঢল। ফেরিতে কে কার আগে উঠবেন এমন প্রতিযোগিতায় যেমন মানা হচ্ছে না শারীরিক দূরত্ব, তেমনি প্রশাসনের বারবার সতর্কতা সত্ত্বেও গাদাগাদি করে করোনা ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন তারা। ফেরিতে পদ্মা পাড়ি দেওয়ার পর ঢাকামুখী যাত্রীরা শিকার হন দুর্ভোগের। গণপরিবহন না থাকার অজুহাতে রাজধানীতে প্রবেশে গুনতে হচ্ছে কয়েক গুণ ভাড়া। এমনই একজন সিরাজুল ইসলাম, যিনি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে কয়েক দফা সিএনজি অটোরিকশা বদল করে নেমেছেন গাবতলীতে। সোহরাওয়ার্দী উদ্যানে মালির কাজ করেন তিনি। পথে পথে ভোগান্তি আর বাড়তি ভাড়া গুনে রোববার কর্মস্থলে যোগ দিতে শনিবার তার ঢাকায় আসা। ভেঙে গেলে যেখানে দেখা যাচ্ছে ভালো একটা পরিবহনে 90 টাকা বা 100 টাকা দিয়ে ঘাটে থেকে গাড়ি যাইতে পারি, সেখানে আমরা 400 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি। ভিড়, অনেক কষ্ট। এখন গাড়িওয়ালারা জিজ্ঞাসা করছে, গাড়িওয়ালা অনেক ভাড়া চায়, কিন্তু এত ভাড়া দিয়ে আমাদের যাওয়ার মতো সম্ভব হচ্ছে না। তার মতো আরো অনেকেই ভোর থেকেই ঢুকতে শুরু করেন রাজধানীতে। তবে অনেকেরই ছিল না স্বাস্থ্য সুরক্ষার বালাই। ফেরির ভিতর অনেক গাদাগাদি করে আসছে, যেরকম বলছে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, কিন্তু সেভাবে তো আমরা আসতে পারতেছি না। সিটে বলছে যে 50 জন যাত্রীর মধ্যে 25 জন 35 জন ওরা যাত্রী নিয়ে বহন করতে পারবে, তাছাড়া পারবে না। মহাসড়কগুলোতেও দেখা যায় ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস, খেতে গাদাগাদি করে বসেন অনেকে। এই সুযোগে বাড়তি ভাড়া হাঁকেন চালকেরা। সিএনজি দিয়ে অটো দিয়ে অনেক কষ্ট হচ্ছে, আসা যাওয়া ভাড়াও দ্বিগুণ লাগছে। গাড়ি পাচ্ছি না, আর গাড়ি পেলে অনেক ভাড়া বেশি। গাবতলীতে রীতিমতো মূল সড়কেই তৈরি হয়েছে সিএনজি স্ট্যান্ড। সেদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে থাকবেন তারা। ট্রাফিক ম্যানেজমেন্ট আরো বেগবান করতে হবে, আমরা নতুন করে ঢেলে সাজাবো, এবং একই সাথে আমাদের করোনা ম্যানেজমেন্টের যে করোনা কন্ট্রোলের যে কার্যক্রম আমরা শুরু থেকেই করছিলাম সেটিও আমরা চলমান রাখবো। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী যাত্রীদের সুরক্ষা দিয়ে যানবাহন চালুর ক্ষেত্রে কেউ ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো টার্মিনাল যেন সংক্রমণের কেন্দ্রে পরিণত না হয়। করোনা পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্তের ঢালাও সমালোচনা না করারও আহ্বান জানান তিনি। বিশ্বের অনেক দেশ আমাদের চেয়ে খারাপ অবস্থা সত্ত্বেও লকডাউন শিথিল করেছে। এ কঠিন সময়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর আমাদের আস্থা রাখতে হবে। ঢালাও সমালোচনা না করে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সরকারি নজরদারি সহ বিআরটি এর মোবাইল টিম কার্যকর থাকবে। আমরা চাই না পরিবহন কিংবা টার্মিনাল করোনা সংক্রমণের একটি কেন্দ্রে পরিণত হোক। এদিকে গণপরিবহন সহ সবকিছু খুলে দিয়ে সরকার ভুল ও অপরিপক্ক সিদ্ধান্ত নিয়েছে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শেরেবাংলা নগরের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের কবরে তার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সময় দোয়া ও মোনাজাত করেন বিএনপির মহাসচিব। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকেই ভুল সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ক্ষতি বাড়ার পাশাপাশি দেশের মানুষ চরম ঝুঁকিতে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির পরামর্শ না নিয়ে বরং সরকার তাদের তিরস্কার করেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সমন্বয়হীনতার অভাবে সরকার বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করছে। কাণ্ডজ্ঞান বিবর্জিত এবং জনগণের কোনো কল্যাণে তারা কাজ করতে পারে না, তখন তারা বিভিন্ন ভুল সিদ্ধান্ত নিয়ে আজকে সমগ্র জাতিকে একটা বিপদের মুখে ঠেলে দিয়েছে। সাধারণ ছুটিও থাকবে না, গণপরিবহন খুলে দেওয়া হবে, এই বিষয়গুলো তারা প্রথম থেকেই এত ভুল সিদ্ধান্ত নিয়েছে, মনে হয়েছে যে কোনো সমন্বয় নেই কোথাও, এবং সরকারের সিদ্ধান্তগুলো সম্পূর্ণভাবে শুধু অপরিপক্ক নয়, অদূরদৃষ্টি সম্পন্ন। সরকারকে পরামর্শ বহু দিয়েছি, এতবার দিয়েছি এবং তাতে যে তিরস্কারই পেয়েছি। করোনা দুর্যোগে পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে পদ্মা সেতুতে বসল ৩০তম স্প্যান। নদীর জাজিরা প্রান্তে ২৬ ও ২৭ নম্বর পিলারের উপর স্প্যান বসে, ফলে দৃশ্যমান এখন ৪.৫ কিলোমিটার সেতু। নানা প্রতিকূলতার মধ্যেও সেতুর কাজ অব্যাহত রাখাকে অন্যতম সাফল্য দাবি করছেন প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন এহসান জুয়েল। সকালের এক পশলা বৃষ্টি আর আকাশের ঘন কালো মেঘ এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে। আগের দিন নির্ধারিত পিলারের কাছে স্প্যান নিয়ে যাওয়া হলেও বসানো যাবে কিনা তা নিয়ে তৈরি হয় সংশয়। তবে মেঘ কেটে যাওয়ার পর কাজে গতি ফিরে। জাজিরা প্রান্তে আগেই টানা বসানো আছে 15টি স্প্যান। তার পাশে শুরু হয় নতুন আরেকটি বসানোর কর্মতৎপরতা। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে কাজে নেমে আসে ধীর গতি। মাসে 3টির পরিবর্তে 2টি করে স্প্যান বসানোর পরিকল্পনা নিতে হয়। সকাল 7:30টা থেকে শুরু করে 2 ঘন্টার ব্যবধানে পিলারের উপর স্প্যানটি তোলা সম্ভব হয়। ঘূর্ণিঝড় আম্পানের কারণে কয়েকদিন পিছিয়ে যায় স্প্যানটি বসানোর কাজ। তবে পরিকল্পনা অনুযায়ী এই মাসের মধ্যে বসাতে পারাটাকে অন্যতম সাফল্য হিসেবে দেখছেন প্রকল্প পরিচালক। যেভাবে সারা পৃথিবীতে এবং বাংলাদেশে করোনার প্রভাব পড়েছে, যদিও এটা পুরোপুরি ভাবে আগের মতো মানে পেস আমাদের নাই, আগের মতো যে অগ্রগতির হার কিছু কম, বাট আমরা কাজ চালিয়ে যেতে পারছি, এটা অবশ্যই একটা আমাদের সাফল্য। 30তম স্প্যান বসানোর মধ্য দিয়ে জাজিরা প্রান্তে একসাথে বসলো 16টি স্প্যান। মাঝে একটি স্প্যান বাকি রেখে তার পাশেই মাঝ নদীতে টানা আরো 12টি স্প্যান বসানো আছে। এ নিয়ে জাজিরা থেকে মাঝ নদী পর্যন্ত 28টি স্প্যানের কাজ শেষ হয়েছে। মাওয়া প্রান্তে বসানো আছে বাকি 2টি। বর্ষায় তীব্র স্রোতের কারণে চ্যানেলের মধ্যে পলি জমে গেলে ড্রেজিং করে কাজ চালিয়ে যাওয়ার জটিলতা তৈরি হয়। তাই আগামী বছর আগেই জাজিরা প্রান্তে সবগুলো স্প্যান বসিয়ে ফেলার কাজ চলছে। আর একটি মাত্র স্প্যান বসানো গেলেই এই প্রান্তে একসঙ্গে টানা দৃশ্যমান হবে 29টি স্প্যান। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। দেশে করোনা ভাইরাসের বিস্তারের সঙ্গে বাড়ছে পরীক্ষাগারও, তবে তাতে সক্ষমতার কতটুকু ব্যবহার হচ্ছে তা নিয়ে রয়ে গেছে প্রশ্ন। ল্যাবের সংখ্যা বেড়ে 49 হলেও গড়ে 9,000-এই আটকে আছে দৈনিক নমুনা পরীক্ষা। বিশেষজ্ঞরা মনে করেন, সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করা গেলে সম্ভব এখনকার চেয়ে দ্বিগুণ নমুনা পরীক্ষা। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ল্যাব সক্ষমতা সর্বোচ্চ কাজে লাগাতে শিগগিরই নিয়োগ হচ্ছে 3,000 জনবল। আরও জানাচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন। মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত একমাত্র আইডিসিআর সীমাবদ্ধ ছিল কোভিড-19 শনাক্তের পরীক্ষা। গেল 2 মাসে সে চিত্র বদলেছে অনেকটাই। ল্যাবের সংখ্যা অর্ধশত ছুঁই, বেড়েছে নমুনা পরীক্ষার হারও। কিন্তু পরীক্ষার এ হার পর্যাপ্ত কিনা কিংবা ল্যাব সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার হচ্ছে কিনা রয়েছে প্রশ্ন। মোট আক্রান্তের বৈশ্বিক তালিকায় 22 নম্বরে থাকলেও জনসংখ্যার অনুপাতে পরীক্ষার দিক থেকে বাংলাদেশের অবস্থান 150-র পরে, আর মোট নমুনা পরীক্ষার দিক থেকে আছে 44 নম্বরে। বর্তমানে 49 ল্যাবে 24 ঘন্টায় 15,000-এর বেশি নমুনা পরীক্ষার সক্ষমতা থাকলেও 10,000-এর বেশি পরীক্ষা হয়েছে মাত্র 4 দিন। আর সেজন্য বারবার বলা হচ্ছে লোকবল সংকটের কথা। এখনো পরিপূর্ণভাবে সক্ষমতা ব্যবহার করা যাচ্ছে না। প্রথম কারণটা হচ্ছে দক্ষ জনবল দরকার এবং লজিস্টিক্স সামগ্রী দরকার, যানবাহন থেকে শুরু করে অন্য জিনিস।
কয়েকদিনের মধ্যে যুক্ত হচ্ছে আরও কয়েকটি নমুনা পরীক্ষা কেন্দ্র। বিশেষজ্ঞরা মনে করেন পর্যাপ্ত কিট সরবরাহ আর সক্ষমতার সবটুকু ব্যবহার করতে পারলে দেশে দৈনিক 20,000-এর বেশি নমুনা পরীক্ষা সম্ভব। অসংখ্য লোককে আনতে হবে, এর মধ্যে আছে মেডিকেল টেকনোলজিস্ট, আমাদের লাগবে ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট। বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে যে মলিকুলার ল্যাব, সেখানে যে এক্সপার্টরা আছেন তাদেরকেও যদি যুক্ত করা যায় তাহলে 50টা ল্যাবরেটরি 4 শিফটে চালানো সম্ভব। সেক্ষেত্রে আমাদের সক্ষমতা 20,000 পর্যন্ত বাড়ানো যেতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে পরীক্ষার হার বাড়ানো হচ্ছে লোকবল আর নমুনা সংগ্রহে বুথের সংখ্যা। 3,000 জনগণের পারমিশন মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এদের একদিন আগে। রোববার দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা মিটিং আছে, ওই মিটিং এ সিদ্ধান্ত হবে যে কত দ্রুত কোন পদ্ধতিতে পারতে এই 3,000 জনগণ নেওয়া যায় এবং তাদের কাজে যোগদান করানো যায়। দেশে কোভিড-19 সংক্রমণ শনাক্তের 83তম দিনে মোট আক্রান্ত ছাড়িয়েছে 42,000। কোভিড-19 পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার আগে প্রয়োজন রোগী শনাক্ত করা আর সংক্রমণের উৎস খুঁজে বের করা। সেজন্য অধিক হারে পরীক্ষার কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞরা বলছেন দেশে কোভিড-19 সংক্রমণের প্রকৃত চিত্র জানতেই প্রয়োজন নমুনা পরীক্ষার পরিসর বাড়ানো। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 30 টাকায় করোনা ভালো হবে, ডাক্তার তারেক আলমের এমন ব্যবস্থাপনাপত্র কতটা কার্যকর তা নিয়ে গবেষণা করতে যাচ্ছে আইসিডিডিআরবি। ঢাকার 4টি করোনা হাসপাতালে এই গবেষণার অনুমতি চেয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ BMRC। আর সংশ্লিষ্টরা বলছেন দেশে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় গবেষণার ফল পেতে এই মাসের বেশি সময় লাগবে না। আরও জানাচ্ছেন রাশেদ লিমন। 4 দিনেই করোনা মুক্তি। আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিনের সমন্বয়ে ডাক্তার তারেক আলমের ব্যবস্থাপনাপত্র সীমিত আকারে প্রয়োগে সুফল মিলেছে, এমনটাই দাবি করেন তিনি। এরই মধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সহস্রাধিক রোগীর উপর প্রয়োগে সুফল মিলেছে বলে দাবি করা হয়েছে। এই ডোজ প্রয়োগ করেছে আরও কিছু হাসপাতাল। এবার বিষয়টি নিয়ে গবেষণা করতে যাচ্ছে আইসিডিডিআরবি। যুক্ত হয়েছেন প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করা দেশি বিদেশি 10 জন গবেষক। কুয়েত মৈত্রী, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা ও মুগদা মেডিকেল গবেষণার জন্য নির্বাচন করা হয়েছে। একটা গ্রুপকে আমরা আইভারমেকটিন দিব, আরেকটা গ্রুপকে আমরা প্লাসিবো দিব। এটা তৃতীয় পক্ষ সায়েন্টিফিক ওয়েতে অ্যানালাইসিস করে দেখবেন যে আমার আইভারমেকটিন গ্রুপের রোগী বেশি রেসপন্স করছে নাকি প্লাসিবো গ্রুপের রেসপন্স করছে। প্রচুর পেশেন্ট আমাদের কাছে, তো খুব বেশি সময় লাগার কথা না। হোপফুলি আমরা মাসখানেকের আগেই এটার আনসারও বোঝা যাবে। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বলছে গবেষণার আবেদনে আইভারমেকটিনের পাশাপাশি সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা বাতিল হওয়া হাইড্রক্সিক্লোরোকুইনের নাম থাকায় আবেদনটির রিভিউ কপি চেয়েছেন তারা। ওনাদেরকে একটা চিঠি দিয়েছে যেন ওনারা ওনাদের স্টাডি প্রোটোকলটা যেন রিভাইজ করে আমাদের কাছে জমা দেন। জমা দিলে আমরা সেই প্রোটোকলটা আশা করি আমাদের যে কমিটি আছে কমিটি দেখে সেটার অনুমোদন দিবেন। এই গবেষণা ফলাফলের উপরই নির্ভর করবে করোনা চিকিৎসায় আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিনের ভবিষ্যৎ। এই প্রোটোকলটা যদি ইনশাল্লাহ আমরা 4-5 সপ্তাহের মধ্যে পেয়ে যাই, ওনাদের ফলাফলটা বা রাইট আপটা যেটা BMRC যদি অ্যাপ্রুভ করে, তাহলে আমার মনে হয় আমরা আইভারমেকটিন ইনশাল্লাহ আমাদের গাইডলাইনে নিয়ে আসতে পারবো। আর যদি 2 সপ্তাহের মধ্যে ওনারা অতি ভালো রেজাল্ট দেখে, তাই আমি শিওর ওনারা সরকারকে রিকমেন্ড করবে যে আমরা এটা আগে শুরু করতে পারি, তাতে হয়তো কিছুটা সুবিধা হবে লোকজনের। অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় প্রথম এই দুটি ওষুধের সংমিশ্রণে করোনা প্রতিরোধে কাজ করতে পারে বলে এক প্রতিবেদন প্রকাশ করা হয়। ভারত, দক্ষিণ আফ্রিকা ও তানজানিয়া ওষুধ দুটি নিয়ে গবেষণার অনুমতি দিয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের বাঁচাতে এবার পুলিশ প্রশাসনই গড়ে তুলছে স্বতন্ত্র প্লাজমা ব্লাড ব্যাংক। করোনা থেকে বেঁচে আসা রোগীদের কাছ থেকে প্লাজমা সংগ্রহের পর সেগুলো সরবরাহ করা হচ্ছে অন্যান্য রোগীর সেবায়। গত কয়েকদিন অন্তত 10 জন করোনা রোগীকে দেয়া হয়েছে প্লাজমা সহযোগিতা। আর প্লাজমা দাতার তালিকায় রয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। সেই সঙ্গে তৈরি করা হচ্ছে সুস্থ হয়ে আসা রোগীদের ডাটাবেস। আরও জানাচ্ছেন কমল দে। একক পেশা হিসেবে চট্টগ্রামে সবচেয়ে বেশি করোনা রোগে আক্রান্ত হয়েছে পুলিশ সদস্যরা, যার সংখ্যা অন্তত 250। এর মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন 41 জনের বেশি পুলিশ সদস্য। আর এখন সুস্থ হয়ে আসা সে পুলিশ সদস্যরা প্লাজমা দান করছেন মুমূর্ষু রোগীদের জন্য। প্লাজমা সংগ্রহ এবং সরবরাহ ব্যবস্থা গতিশীল রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ CMP গঠন করতে যাচ্ছে প্লাজমা ব্লাড ব্যাংক। সুস্থ হয়ে আসা রোগীদের যাবতীয় তথ্য নিয়ে ডাটাবেস তৈরি করছে তারা। স্বইচ্ছায়
এই প্লাজমা ব্যাংকে প্লাজমা দান করতে ইচ্ছুক তাদেরকে নিয়ে আমরা এই ডাটাবেজে অন্তর্ভুক্ত থাকবে এবং তাদের দেওয়া অ্যান্টিবডি আমরা পরবর্তীতে অসুস্থ পুলিশ সদস্য অথবা অসুস্থ নগরবাসীকে সরবরাহ করতে সক্ষম হব। মুমূর্ষু করোনা রোগীদের জীবন বাঁচাতে সুস্থ হয়ে আসা রোগীদের প্লাজমা থেরাপি এখন স্বীকৃত চিকিৎসা ব্যবস্থায় রূপ নিতে যাচ্ছে। চট্টগ্রামও পুলিশ কমিশনারের নির্দেশনায় সীমিত আকারে প্লাজমা সংগ্রহ এবং রোগীদের মধ্যে সরবরাহ শুরু হয়েছে। মানুষকে কাউন্সিলিং এর মাধ্যমে এই প্লাজমা সংগ্রহের কাজটা করছে। আমাদের কাছে অসংখ্য ফোন আসছে, মানুষ এখন এই সহযোগিতা আমাদের কাছে কামনা করছে। আমি একজন না দুইজনকে প্লাজমাটা দিতে পারছি। আসলে প্লাজমাটা দেওয়াটা এটা কোনো ভয়ের কিছু না, এটাকে সবাই পজিটিভলি দেখেন। পুলিশের পক্ষ থেকে প্লাজমা সংগ্রহ এবং মুমূর্ষু রোগীদের মধ্যে সরবরাহকে ইতিবাচক হিসেবে দেখছেন চিকিৎসকরা। চট্টগ্রামে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া করোনা রোগীদের কোনো ডেটাবেজ নেই, অর্থাৎ তাদের ব্লাড গ্রুপটি শুধু এই অংশটুকু নেই, সেই অংশটুকু তৈরি করার কাজ করছে সিএমপি। চট্টগ্রামে প্রায় ২৫০০ মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যারা নগরীর ৩টি চিকিৎসা কেন্দ্রের পাশাপাশি নিজ বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সৌদি আরবে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় মদিনার পবিত্র মসজিদে নববী খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে মুসল্লিরা মসজিদে প্রবেশ করতে পারবেন। সৌদি আরবের রিয়াদ থেকে বিস্তারিত জানিয়েছেন আরিফুর রহমান। করোনার পরিস্থিতির যে স্বাভাবিক হয়ে আসছে সেটির আসলে প্রতিফলন সৌদি আরবে শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে সৌদি সরকারের কাছ থেকে সৌদি আরবের যেই পুরো দেশটিতে থাকা মসজিদগুলো উন্মুক্ত হওয়ার সংবাদ পেয়েছি। তবে সবশেষ মদিনার মসজিদে নববী ৩১শে মে রোববার থেকে উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে মসজিদে প্রবেশের ক্ষেত্রে। প্রাথমিকভাবে প্রায় 40% মুসল্লি মসজিদে প্রবেশ করতে পারবেন এবং সেক্ষেত্রে পুরুষদের জন্য 60টি দরজা ব্যবহারের জন্য খোলা হবে এবং মহিলাদের জন্য 4টি দরজা, মহিলা যেই অংশ আছে সেখানে 4টি দরজা ব্যবহার করে মহিলা মুসল্লিরা মসজিদে প্রবেশ করতে পারবেন। এটি আসলে অত্যন্ত একটি সুখকর সংবাদ বলা যায় যে অনেক মুসল্লি যারা প্রত্যাশা করছিলেন যে কবে নাগাদ এই মসজিদে নববী খোলা হবে, তো সেই প্রতিফলনটি আমরা দেখছি যে সৌদি আরবের সাধারণ যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নয়নের গ্রাফটা বেড়ে যাওয়া, অর্থাৎ দেশটিতে আক্রান্তের তুলনায় রিকভারি যারা হচ্ছেন, সুস্থ যারা হচ্ছেন, সেই পার্সেন্টেজটা বেড়ে যাওয়ায় মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে যারা আছেন সকলে প্রত্যাশা করছেন যে অচিরেই হয়তোবা এই মসজিদে নববীর পাশাপাশি হয়তোবা পবিত্র নগরী মক্কা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। লিবিয়ায় মানব পাচারকারী চক্রের গুলিতে নিহত ২৬ জন বাংলাদেশির লাশ দেশে আনা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দেশটির বাংলাদেশ দূতাবাস চালিয়ে যাচ্ছে তাদের প্রচেষ্টা। এদিকে গুরুতর আহত ১১ জন বাংলাদেশিকে ত্রিপুলিতে নিয়ে দেয়া হচ্ছে চিকিৎসা। কমিউনিটি নেতারা বলছেন, লিবিয়ার স্থানীয় বাংলাদেশি দালালদের শাস্তি নিশ্চিত করা না গেলে থামবে না মানব পাচার। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদায়ে মানব পাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন দেশটির বাংলাদেশ কমিউনিটির নেতারা। তারা বলছেন, মানব পাচার বন্ধ করতে সবার আগে প্রয়োজন স্থানীয় বাঙালি দালালদের শাস্তি নিশ্চিত করা। অনেক টাকা নিয়ে তারা একটা লোককে এখান থেকে নিয়ে যায়, কন্ট্যাক্ট করে যে আমরা তোমাদেরকে ইটালি পৌঁছিয়ে দিব বা ফ্রান্সে পৌঁছাবো, এই ধরনের কথা বলে ওই দালালরা বাংলাদেশ থেকে নিয়ে আসে। বাংলাদেশের দালালরা এখানকার দালালের সাথে কন্ট্রাক্ট করে। এমবেসিকে সাথে নিয়ে এই সমস্ত বাঙালিদেরকে আমরা আমাদের দৌড়ে তাদেরকে আইনের আয়ত্তে আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। নির্মমভাবে হত্যার শিকার বাংলাদেশিদের লাশ দেশে আনা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। দেশটিতে চলমান সহিংসতা সংকট আরও প্রকট করেছে। এদের লাশগুলো আসলে কি আগে দেশে পাঠানো সম্ভব কিনা বর্তমান পরিস্থিতিতে? বাংলাদেশের দূতাবাস ও আইএমএ সংস্থা ওনারা চাইলে এখন লাশগুলো দেশে পাঠাতে পারবে না, যেহেতু ফ্লাইট এখানে টোটালি বন্ধ। লাশগুলো যেহেতু গরিবিদ্ধ, সো একটা পর্যায়ে আলটিমেটলি এখানে লাশগুলো মনে হয় দাফন করতে হবে। আমরা দূতাবাসের সাথে কথা বলেছি এসএম আশরাফ সাহেবের সাথে, উনি আমাদের একই কথা বলছে যে আলটিমেটলি মনে হয় এখানে দাফন করতে হবে। এদিকে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহত ১১ বাংলাদেশিকে ত্রিপোলির একটি হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আর প্রাণে বেঁচে যাওয়া এক বাংলাদেশি এখনও রয়েছেন মিজদায়ে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসীদের ইতালি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখায় পাচারকারীরা। এর মধ্যে তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে দীর্ঘদিন আটকে রাখা হয়। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।
এদিকে লিবিয়ায় নিহতদের 11 জনের বাড়ি মাদারীপুরে নেমে এসেছে শোকের ছায়া। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। জড়িতদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত খানের ছবি নিয়ে রিপোর্ট। ভাগ্য বদলাতে 1 বছর আগে ঘর ছাড়া সন্তান আর ফিরে আসবে না, এ শোক মেনে নিতে পারছেন না মা শুভতারা বেগম। দালালের খপ্পরে পড়ে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া পাড়ি জমান রাজৈর উপজেলার বদরপাশা এলাকার আসাদুল্লাহ কোন। পাচারকারীদের গুলিতে প্রাণ গেছে তার। একই অবস্থা রাজৈরের নরারকান্দি গ্রামের আইনাল মোল্লার। সে সম্বলটুকু বিক্রি ও ধার দেনা করে কয়েক দফায় দালালদের 8 লাখ টাকা দিয়েও সন্তানের প্রাণ বাঁচাতে পারেননি বাবা মা। আমার টাকাও গেল, মোর গাছও গেল, মোর সম্পূর্ণ গেছে। আমার এই বিচারটা আমি চাই ভালো করি, আমি শাস্তি চাই ওগো। আর আমার লাশটা আমি দেশে চাই, মুখ জানি আমি দেখতে পারি। একই ঘটনায় নিহত জুয়েল ও মানিক হাওলাদার সহ 11 জনের বাড়িতে চলছে শোক। দালাল চক্রের সদস্য রাজৌরের বদরপাশা এলাকার জুলহাস সর্দারের খপ্পরে পড়ে লিবিয়া পাড়ি জমান নিহত যুবকরা। এই দাবির দালালেরও শাস্তি চাই আর আমাদের লাশ চাই। দালালের লোভ লালসা দিয়ে নেছে, নেওয়ার পরে অনেক মাস দূরে আবার বিক্রি করে দিয়েছে। লিবিয়ার তিয়া মনে করেন নেবে আর কি ইটালি পৌঁছাবে, ইটালিতে না পৌঁছে কি করছে মাফিয়ারাতে ধরা দিয়েছে। নিহতদের লাশ ফিরিয়ে আনতে মন্ত্রণালয় ও দূতাবাসে যোগাযোগ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা নিহত হয়েছেন তাদের মরদেহ ফিরিয়ে আনার ব্যাপারে এবং যারা আহত অবস্থায় আছেন তাদের ফিরিয়ে আনার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। লিবিয়ায় জিম্মি অবস্থায় অভিবাসীদের হাতে এক পাচারকারী নিহত হয়। এরই জেরে গত বৃহস্পতিবার পাচারকারীদের এলোপাতাড়ি গুলিতে মারা যান 26 বাংলাদেশি। সময় সংবাদ, মাদারীপুর। করোনায় আক্রান্ত সম্প্রচার সংবাদ কর্মীদের হাসপাতালে নেয়ার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করল বিজেএসসি। এই কাজের জন্য বিজেএসসির 5টি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। অ্যাম্বুলেন্স সুবিধা দিচ্ছে পাথওয়ে নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। সকালে পাথওয়ের সঙ্গে বিজেএসসির একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বিজেএসসির পক্ষ থেকে এই সমঝোতা স্মারকে সই করেন সদস্য সচিব শাকিল আহমেদ এবং পাথওয়ে নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিন। এই সুবিধায় বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো সহযোগিতা করছে। দিনাজপুরের বীরগঞ্জে অবৈধ ইট ভাটার নির্গত বিষাক্ত গ্যাসে 60 বিঘা জমির ধান চিটা হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন বাগানের আম ও লিচু মালিকেরা। এতে দিশেহারা কৃষকেরা ক্ষয়ক্ষতি নিরূপণের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দুই বিঘা জমি বর্গা নিয়ে ধার দেনা করে ধান আবাদ করেছিলেন বিধবা রমিছা বেগম। স্বপ্ন ছিল সোনালী ফসল ঘরে তুলে অভাব দূর করবেন অসহায় নারী, কিন্তু ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কেড়ে নিয়েছে তার স্বপ্ন। একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গতেশচন্দ্র, হান্নান মিয়া, ফরহাদ ও প্রভাস রায় সহ 25 জন অসহায় কৃষকের জমির ফসল। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আদর্শ গ্রামে ফসলি জমির পাশে গড়ে ওঠা মা ব্রিক্স নামে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়েছে মাঠের পর মাঠের সোনালী ফসল। শুধু ধান নয়, ইটভাটার বিষাক্ত ধোঁয়ার হাত থেকে রক্ষা পায়নি আম ও লিচুর বাগানও। আপনার সুদের উপর টাকা নিয়ে, এনজিও থেকে টাকা নিয়ে আম বাগান করছি। শমশের হাজির ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ার জন্য আমার বাগান শেষ। 1.5 বিঘা মাটি আদি আবাদ করি, চুক্তি আবাদ করি। শমশের হাজির ইটভাটার ধোঁয়া দিয়ে আমার জমি ধান জ্বলাই দিছে। শমশের হাজির ভাটার গ্যাস ছাড়িয়ে সেই আবাদ আমার জ্বলাই দিছে। আমি বাচ্চা কাচ্চা নিয়ে এখন খাবো, আমার ঘরে কোনো খাওয়ার মতো কোনো বুদ্ধি নাই। আমরা এটা সরকারের কাছে বিচার চাই, আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। বৈধ কাগজপত্র না থাকার কথা স্বীকার করেছেন মা ব্রিক্স ইটভাটার মালিক। এই ভাটা তো আমার বহু আগে 2004 সাল থেকে আমরা ভাটা করতেছি এখানে, তখন আমাদের সরকার লাইসেন্স দিয়েছিল। এর ইদানিং আমাদের 2-3 বছর ধরে লাইসেন্স দিচ্ছে না। অনুমোদনহীন ইটভাটা বন্ধের আবেদন করেছেন 25 জন কৃষক। আর ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি এবং তার প্রেক্ষিতে আমি কৃষি অফিসের মাধ্যমে কি পরিমাণ ক্ষতি হয়েছে তার একটা এস্টিমেট করে ফেলেছি ইতিমধ্যে আমি, এবং তার প্রেক্ষিতে আমি ক্ষতিপূরণ কৃষকরা পেতে পারে তার ব্যবস্থা গ্রহণ করব। ইটভাটায় 20 একর জমির ধান এবং 7 একর জমির বাগানের আম ও লিচু ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। 999
999-এ ফোন করে প্রাণ বাঁচল বেড়াতে গিয়ে সুন্দরবনে হারিয়ে যাওয়া 6 কিশোরের। শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে নৌ ও থানা পুলিশের সদস্যরা। এখনও আতঙ্কিত কিশোররা জানিয়েছেন তাদের হারিয়ে যাওয়ার রোমহর্ষক গল্প। এদিকে অভিযানে অংশ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার। জেলা প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। গহীন অরণ্যে পথ হারানো এই 6 কিশোরের ফিরে আসার গল্প হার মানাবে যে কোনো সিনেমাকে। 27 মে সকালে বনরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে পূর্ব সুন্দরবনে ঢুকে পড়ে 6 বন্ধু জয়, সাইমন, জুবায়ের, মাইনুল, রহিম ও ইমরান। এক পর্যায়ে হারিয়ে ফেলে পথ। ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ে বিপদ। মোবাইলের ব্যালেন্স ফুরিয়ে যাওয়ায় স্বজনদেরও জানাতে পারেনি দুর্দশার কথা। এক পর্যায়ে জরুরি সেবা 999-এর কথা মনে পড়লে কল করে জয়। সুন্দরবনে 6 বন্ধু মিলে ঘুরতে যাই, আমরা ঘূর্ণিঝড়ের কবলে পড়ি, আমরা পথ হারিয়ে ফেলি। সন্ধ্যা হওয়ার পরে আমাদের মাথায় কোনো বুদ্ধি আসতেছিল না কি করব, তারপর 999-এ কল দেওয়ার বুদ্ধিটা আসে। আমরা কখনো ভাবতেও পারিনি যে বেঁচে ফিরতে পারবো। উদ্ধার না করলে আমরা তো মারা যাইতাম, 6টা জীবনে আমাদের চলে যেত। এরপরই বাগেরহাট পুলিশ সুপারের নির্দেশে বন বিভাগের সহায়তায় অভিযানে নামে শরণখোলা থানা ও নৌ পুলিশ। রাতভর শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে তাদের উদ্ধার করা হয়। আমরা অনুমান ভিত্তিক তাদেরকে খোঁজ করতে থাকি এবং দীর্ঘ সময় ঝড়ঝঞ্ঝার ভিতরে এবং প্রচন্ড ঘূর্ণিপাতের মধ্যে আমাদের অনেক সময় লেগে যায়। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা কিশোরদের পেয়ে আবেগ আপ্লুত তাদের স্বজনেরা। আমার 2 ছেলে ওদের সাথে ছিল এবং 999-কে আমাদের কৃতজ্ঞতা জানাই। পুলিশ যে জনগণের বন্ধু আসলে তার প্রমাণ করছে, কারণ হচ্ছে যে এই ঝড় বৃষ্টি, ভাগ, কুমির এর ভিতর থেকেও যে সুন্দরবনের ভিতর থেকে এই রাত্রে আমার বাইকে উদ্ধার করে নিয়ে আসছে। এদিকে উদ্ধারে অংশ নেওয়া পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন পুলিশ সুপার। আমরা কৃতজ্ঞ যে মহান সৃষ্টিকর্তার প্রতি যে তাদেরকে আমরা জীবিত অবস্থায় তাদের পরিবারের কাছে তুলে দিতে পেরেছি। উদ্ধার হওয়া কিশোরদের বাড়ি শরণখোলা উপজেলার দক্ষিণ আমরাগাছিয়া গ্রামে। তাদের বয়স 16-17 বছর। সময় সংবাদ, বাগেরহাট। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবের 1 সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও দুর্ভোগ কমেনি সাতক্ষীরা উপকূলের বাসিন্দাদের। ভাঙা বাঁধ থেকে প্রতিনিয়তই জোয়ারের পানি ঢুকে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। ঘরহারা অনেকেই আশ্রয়কেন্দ্রে থাকলেও সেখানে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। তবে সবার কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার দাবি জেলা প্রশাসনের। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। জোয়ার এলেই ভাঙা বাঁধ থেকে প্রতিদিন হু হু করে ঢুকছে পানি। তলিয়ে যাচ্ছে বসতভিটা, ফসলের ক্ষেত, পশু ও পাখির খামার। পানিবন্দী লক্ষাধিক মানুষ। সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবের পরে 9 দিন পেরিয়ে গেলেও দুর্ভোগ কমেনি সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার উপকূলবাসীর। বৃষ্টি পয়েন্টে ভেঙে যাওয়া বাঁধ থেকে খোলপেটুয়া নদীর পানি ঢুকে প্লাবিত হয়েছে 7টি ইউনিয়নের প্রায় 50টি গ্রাম। আমাদের বাড়িতে এখন গলা পানি যেতেছি সাঁতার কাটি, রাস্তাঘাট কিছুই নেই, আমাদের ঘর বাড়িও সব তলিয়ে রয়েছে। বারবার অবদালাদেরকে বলছি যে আপনারা আমাদের এখানে মিনিমাম 90 থেকে 100 কিলো টেকসই বাঁধ যদি আমরা তৈরি করতে পারতাম তাহলে আমরা এই ধাক্কার থেকে রক্ষা পেতাম। ঘরহারা অনেক বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে ঠাঁই মিললেও খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর দিন কাটছে তাদের। একবেলা খেতে পারে, একবেলা খেতে পারে না, খুব সমস্যার মধ্যে। আমাদের আপাতত কিছুই নাই। সরকারের মাধ্যমে যদি টিন বা খাদ্য খাবার পাঠাই যায় তাহলে তো আমরা বাঁচতে পারি। তবে জেলা প্রশাসকের দাবি, ক্ষতিগ্রস্ত এলাকার সব বাসিন্দাদের দেয়া হয়েছে ত্রাণ সহায়তা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ পেলে দ্রুতই মেরামত করা হবে ভেঙে যাওয়া বাঁধগুলো। 4,474 কোটি টাকা প্রজেক্ট সাবমিট করেছিলাম এই 4টা ফোল্ডারে। আমি টাকা পাবো, তারপর আমি কাজ করবো। 850 মেট্রিক টন চাল সরবরাহ করা হয়েছে শুধু এই কয়েকদিনের মধ্যে। সাতক্ষীরার উপকূলে 4 লক্ষাধিক মানুষের বসবাস। গত 20 মে ঘটে যাওয়া প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্পানে এদের মধ্যে প্রায় 2 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সময় সংবাদ, সাতক্ষীরা। প্রস্তাবিত বাজেটে 3,30,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডকে। করোনাকালীন অর্থনৈতিক সংকটের মধ্যেই লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অভ্যন্তরীণ বাণিজ্যে গতি না ফিরলে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে মনে করছেন ব্যবসায়ীরাও। এবারের বাজেটে বড় কোনো পরিবর্তন না আসলেও
কর্পোরেট কর কমা এবং ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমাও কিছুটা বাড়ার আভাস পাওয়া গেছে। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। কোভিড-19 থমকে গেছে অর্থনীতির চাকা। এর নেতিবাচক প্রভাব পড়েছে এনবিআর এর রাজস্ব আয়ে। চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত 10 মাসে লক্ষ্যমাত্রা অর্জন থেকে 42,000 কোটি টাকা পিছিয়ে আছে এনবিআর। সাধারণত শেষ 2 মাসে বেশি রাজস্ব আসলেও করোনার কারণে এবার অর্থবছর শেষে মূল লক্ষ্যমাত্রা থেকে ঘাটতি 1 লাখে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। ফলে কোনো সুখবর না থাকলেও 2020-21 অর্থ বছরে 3,30,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা দেয়া অযৌক্তিক মনে করছেন অর্থনীতিবিদরা। যেহেতু সম্পদের চাহিদাটা প্রতিনিয়ত থাকবে, সুতরাং চাহিদার নিরিখে যদি যোগান সময় মতো না হয় তাহলে স্বাস্থ্য ঝুঁকি, খাদ্য নিরাপত্তা ঝুঁকি এবং কর্মসংস্থানের ঝুঁকি বা কৃষি উৎপাদনের ঝুঁকির মধ্যে পড়ে যাওয়ার একটা সংকটে পড়তে পারি। আমদানি রপ্তানি সহ সার্বিক অর্থনীতিতে ছন্দপতনের কারণে কর্মসংস্থান বাড়ানো ও বিনিয়োগ আকর্ষণে কর্পোরেট কর কমানোর পাশাপাশি কর কাঠামোর পুনর্মূল্যায়ন চান ব্যবসায়ীরা। এই বাজেটটি সেইভাবে হওয়া উচিত যাতে আমাদের আবার কারেকশন কম করতে হয়। জানি না যে করোনা ভাইরাস কবে যাবে। আমাদের যদি আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য, রপ্তানি ব্যবসা বাণিজ্য সেটি স্বাভাবিক গতিতে ফেরত না আসে, প্রতিটি সেক্টরে কিন্তু নক অন এফেক্ট ইকোনমিতে থাকবে। অতিরিক্ত রাজস্ব আহরণের চাপ কমাতে যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ খাতে রফতানি প্রণোদনা দেয়া এবং রাজস্ব ব্যয় যৌক্তিক করার পরামর্শ অর্থনীতিবিদের। ইনসেন্টিভ বা স্ট্রাকচারে যেখানে অযাচিতভাবে অন্যান্য বছরে বিভিন্ন খাতকে দেয়া হয়, সেরকমভাবে দিতে গিয়ে যে ব্যয়ের চাপের ভিতরে পড়তে হতে পারে, তাতে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে যে ইনসেন্টিভ দরকার হবে সেখানে আবার অর্থের টান পড়তে পারে। চলতি অর্থ বছরে এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা 3,25,000 কোটি টাকা। পরে সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 3,05,000 কোটি টাকা। 10 মাসে আদায় হয়েছে 1,73,000 কোটি টাকা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রায়ই ঘটছে এসি বিস্ফোরণের ঘটনা, এতে ঘটছে প্রাণহানিও। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অফিস আদালত খোলার ঘোষণা দিয়েছে সরকার। আবারও সচল হবে অচল থাকা এসিগুলো। বিশেষজ্ঞদের শঙ্কা, বন্ধ থাকা এসি ব্যবহারে অধিক সতর্ক না হলে ঘটতে পারে বিস্ফোরণ সহ নানা দুর্ঘটনা। আরও জানাচ্ছেন সাদাত রহমতুল্লাহ। বাসা থেকে অফিস, শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি ব্যবহার এখন সর্বত্র। ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এসি বিস্ফোরণের ঘটনাও। শীতের সময়টা বন্ধ থাকা এসি গ্রীষ্মকালে ব্যবহারের আগে সতর্ক করা হলেও নেই তেমন কোনো সচেতনতা। বিশেষজ্ঞরা বলছেন, রক্ষণাবেক্ষণের অভাব আর নিম্নমানের হওয়ায় সাধারণত এসি বিস্ফোরণ ঘটে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকে এসির ভেতরে পাইপের কোথাও ব্লকেজ হলে এসির ভেতরে উচ্চ চাপ তৈরি হয়ে কম্প্রেসর ব্লাস্ট হতে পারে। এখানে ফ্যান আছে, সেগুলো পরিষ্কার করা হতে হবে, তার কম্প্রেসর ইত্যাদি মেইনটেনেন্স আছে, যেগুলো আমরা সার্ভিসিং বলি, এগুলো এক্সপার্ট লোককে অবশ্যই করাতে হবে। তাছাড়া এসি চালু করার পূর্বে ইলেকট্রিক লাইন, সার্কিট ব্রেকার, তার সুইচ, এগুলো সব ঠিক আছে কিনা দীর্ঘ সময় পরে সেগুলো অবশ্যই চেক করতে হবে। এসি দুর্ঘটনার জন্য এক নাগারে 8 ঘন্টার বেশি এসি চালানো এবং ইনস্টলেশন ত্রুটিকেই দুষছেন বিশেষজ্ঞরা। নিম্নমানের সরঞ্জামাদি যদি আমরা ব্যবহার করে থাকি বা লোড ক্যালকুলেশনে যদি ভুল করে থাকি, তাহলে দেখা যাবে যে সেখানে একটা শর্ট সার্কিট হচ্ছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এদিকে এসি বিস্ফোরণ বাড়ায় এই বিষয়টি তাদের কার্যক্রমের অন্তর্ভুক্ত করার কথা ভাবছে ফায়ার সার্ভিস। এসি নিয়ে আসলে আমাদের ওইভাবে কোনো কার্যক্রম নেই। ভবিষ্যতে আমরা ফায়ার কোডের একটা আছে, ওইটার মধ্যে আমরা অতিরিক্ত লোড যাতে না হয় ওইটার করে মানে একটা হয়তো কোনো কিছু করবো আর কি। এটা আমাদের মাথায় চিন্তা ভাবনা আছে, একটা সমন্বিত ভাবে আসলে চেক করা দরকার। ফায়ার সার্ভিসের পরিসংখ্যান 2019 সালে শুধু রাজধানীতে এসি বিস্ফোরণে 4 জন নিহত হয়েছে, দগ্ধ হয়েছেন 22 জন। সবশেষ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে 5 জন নিহত হওয়ার ঘটনায় প্রাথমিকভাবে এসি বিস্ফোরণ বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। রাজধানীতে সুউচ্চ ভবন যত বেশি, তার কয়েক হাজার গুণ বেশি রয়েছে এসি। বিশেষজ্ঞরা বলছেন, শরীর শীতল করে দেওয়া যন্ত্রটি কখনো কখনো নীরব বোমাও যা বিস্ফোরণে ঘটায় প্রাণহানি। তো এইসব এসি বসানোর আগে এবং পরে রক্ষণাবেক্ষণ জরুরি। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনা সংক্রমণের 12 সপ্তাহে একদিনে সর্বোচ্চ 28 জনের মৃতের সংখ্যা ছাড়ালো 600। নতুন শনাক্ত 1764 জন, কমেছে পরীক্ষা অনুপাতে শনাক্তের হার। করোনাকালীন বাস ভাড়া দ্বিগুণ বাড়ানোর সুপারিশ বিআরটি এর। যাত্রী নেওয়া যাবে অর্ধেক সিটে। ট্রেনের টিকিট মিলবে অনলাইনে, লঞ্চে ওঠা যাবে না মাস্ক ছাড়া। কর্মস্থলে ফিরতে সড়ক পথে ঢাকামুখী মানুষের ঢল, ফেরিতে উপচে পড়া ভিড়।
নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। আগামীকাল থেকে মুসল্লিদের জন্য খুলে দেয়া হচ্ছে মদিনার পবিত্র মসজিদে নববী। স্বাভাবিক জীবনে ফিরছে সৌদি আরব। এবং পদ্মা সেতু জাজিরা প্রান্তে বসল ৩০তম স্প্যান, আর বাকি ১১টি দৃশ্যমান ৪.৫ কিলোমিটার সেতু প্রতিকূলতা সামলে পরিকল্পনা মোতাবেক চলছে কাজ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।